নেব না, কয়েকটি বিষয়ে ও সবার আগে আপনাদের ধন্যবাদ দিই। এই যে উত্তপ্ত মার্চে আমাদের প্রধান অতিথি বা প্রধান আলোচক বলি আমি, প্রধান আলোচক যেটা বলেছেন আমাদের এমপি স্যার, আপনারা এসেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ। আসলে এই শিক্ষার যে আন্দোলন, যে সামাজিক যে বিপ্লব, এই বিপ্লবটা এরকম একটা মঞ্চ বা এরকম একটা সমাবেশে একদিনে করা সম্ভব নয়। আমাদের শিক্ষার আন্দোলনটা শুরু হতে হবে ঘরের বেডরুম থেকে। আমাদের একজন ভদ্র মহিলা তিনি বলেছিলেন যে, ভার্জিনিয়া উলফ 100 বছর আগে বলেছিলেন যে, if you want to change the society you have to change your bedroom first। যদি আপনার সমাজকে আপনি পরিবর্তন করতে চান তাহলে এই পরিবর্তনটা প্রথমে আপনার স্বয়ং পক্ষ থেকে উৎসাহিত হতে হবে। আমরা মনে করি আমাদের যেখানে যে স্তরে আছি, অবস্থান করছি, শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং এই নিজ নিজ জায়গায় হতে পারে একটা সামান্য পরিবর্তন, সে পরিবর্তন আনতে হবে। প্রথম, আমাদের অনেকগুলো ভিশন আছে, আপনারা জানেন যে 2025 সালের ভিশন, 30 সালের ভিশন, 41 সালের ভিশন। এই ভিশনগুলো কিন্তু আমাদের জরুরি, এটা একটা আমাদের মাইল ফলো যে এই সময়ের মধ্যে আমরা কি করবো। কিন্তু যখন আমার ভিশনের সাথে আমার কাজে এবং কর্মের মূল ইয়াটা হবে না, সম্মিলন করবে না, তখন কিন্তু এই ভিশন উইল বি জাস্ট ফেইলিয়ার, একটা পুরোপুরি একটা ব্যর্থ একটা অভিযান ছাড়া কিছুই না। আপনারা দেখেন আমাদের 2001 সালে পৃথিবীর যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা শিক্ষা ব্যবস্থা খুব ভালো, জাপানের কথাই বলুন, উদাহরণস্বরূপ 2001 সালে জাপান একটা প্ল্যান নিয়েছিল, জাপান সরকার, যে 2050 সালের মধ্যে তারা 50 জন নোবেল লরিয়েট তৈরি করবে। সরি, 50 জন না, 30 জন নোবেল লরিয়েট তারা তৈরি করবে 2050 সালের মধ্যে। আজকে এই আন্দোলন যখন তারা ঘোষণাটা দেয় রাষ্ট্রীয় পর্যায় থেকে, অনেকে হাসাহাসি করেছিল যে এভাবে কি নোবেল লরিয়েট তৈরি হয় নাকি বলে করে। মজার ব্যাপার দেখেন, আজকে 2024 সাল, 2023 সালের মধ্যে 30 জন টার্গেটের মধ্যে জাপান অলরেডি 17 জন নোবেল লরিয়েট তৈরি করে দিয়েছে। দিস ইজ দ্য ভিশন। এটাই হচ্ছে ভিশন এবং আন্তরিকতার সাথে কাজের একটা মিল। এবং জাপান এখন পৃথিবীর আমেরিকা যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সবচেয়ে বেশি নোবেল বিজয়ী দেশ। তো তাদের শিক্ষা ব্যবস্থাও দেখেন, সেভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দেখেন। আমরা সিঙ্গাপুরের কথা বলি, সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা দেখেন। সিঙ্গাপুরের প্রিন্সিপাল তার বাবাদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন, ডিয়ার প্যারেন্টস, আপনি আপনার সন্তান রেজাল্ট খারাপ করেছে বলে, রসায়নে কম মার্কস পেয়েছে বলে আপনি হয়তো খুবই উদ্বেগ প্রকাশ করছেন, খুবই চিন্তিত। কিন্তু বিশ্বাস করেন যে সন্তানটা একদিন জয়নুল আবেদিনের মতো বা ভ্যান গগের মতো ছবি আঁকবে, তার কাছে রসায়নের পাঠের কোনো দরকার নেই। যে সন্তানটা একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হবেন, তিনি সাহিত্যে রোমারোলা না হলেও হবে। যে সন্তানটা একদিন একজন জীববিজ্ঞানী হবে, তার পদার্থ বিজ্ঞানের অঙ্ক নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু আমরা একটা ভুল পথে আছি কিছু কিছু জায়গায়। এই ভুল জায়গাটা হচ্ছে আমরা যেন গণহারে বলেই দিচ্ছি আমাদের সকল সন্তানকে এ প্লাস পাওয়াতে হবে। আমার এ প্লাস পাওয়ালে তো আমার মূল শিক্ষা যে উদ্দেশ্য, সেটা তো উদ্দেশ্য না। 150 বছর আগে মন্দিরের একজন চার্চের একজন পুরোহিত, তার নাম জন কার্ডিনাল নিউম্যান, তিনি একটা কথা বলেছেন, এই ছোট্ট একটা লেখা আছে তার 10 পাতা, সেখানে তিনি ফ্রম দ্য আইডিয়া অফ দ্য ইউনিভার্সিটি, সেই অনুচ্ছেদে তার সেই লেখায় তিনি লিখছেন যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য প্রতিদিন প্রতি বছর নিউটন, আইনস্টাইন, মেন্ডেলিভ তৈরি করা না, তৈরি করা একটা মানসম্মত মানব যার চিন্তা এবং মানসিক বিকাশ এমন সুন্দর হবে যে আদর্শ পৃথিবী গড়ার জন্য তা তৈরি হবে। হোক না সে সুতার, হোক না সে কাঠমিস্ত্রি, কিন্তু সে নিজে আলোকিত হবে। কিন্তু আমরা যদি ওই ভিশন থেকে সরে গেছি, এই ক্লাসের উপর এবং ভালো রেজাল্টের উপর এত ফোকাস দিয়ে ফেলেছি, আমাদের সন্তানরা আজকাল কি শিখছে এই বিষয়টার প্রতি আমরা লক্ষ্য রাখি না। এই জন্য আমাদের সমস্যা হচ্ছে, হয়তো ক্লাস
10 পড়েছে এরকম একটা বাচ্চাকে অনেক সময় দেখা যায় যে আমাদের স্বাধীনতা দিবস কবে সে বলে দিচ্ছে 16 ডিসেম্বর, বা 21 ফেব্রুয়ারি 5 জন শহীদের নাম বলতে পারছেন না, 5 জন বীর মুক্তিযোদ্ধার নাম তার মাথায় নাই, বিশ্লেষের নাম নাই। তো শিক্ষার আমাদের আউটপুট বলি, আমরা সবকিছু রেজাল্ট আমাদের প্ল্যান তৈরি করি, প্ল্যান থেকে আমরা আউটপুট, প্রজেক্ট থেকে আমরা আউটপুট পেয়ে থাকি। তো সেই জায়গায় আউটপুট যদি এমন হয় তাহলে বঙ্কিমচন্দ্রের ভাষায় আমাদের বলতে হয়, এই জীবন লইয়া আমি কি করিব, এই জীবন লইয়া আমি কি করিব। তো শিক্ষার ক্ষেত্রে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের শুধু শিক্ষকদের দায়িত্ব না, ম্যানেজিং কমিটির সভাপতি বা ম্যানেজিং কমিটির সদস্য যারা আছেন তাদেরকে আমরা পর জুড়ে অনুরোধ করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা একটু মনিটরিং করেন। এটা আধুনিক গবেষণায় দেখা গেছে যে যখন মনিটরিং এবং ভিজিলেন্স, তত্ত্বাবধান এবং সেখানে নিয়মিত পরিদর্শন হয়, সেই প্রতিষ্ঠানের মান বৃদ্ধি পেতে বাধ্য। মান বৃদ্ধি না পেয়ে সেটার অন্য কোনো উপায় নেই, মান বৃদ্ধি হবে। আপনি দেখেন যে আমি মাত্র 16টা প্রাইমারি স্কুলে যেতে পেরেছি এ পর্যন্ত, হাই স্কুলে গিয়েছি কতগুলো সেটা হিসাব করে। এই প্রাইমারি স্কুলগুলোতে 5 মাস আগে যেই অবস্থাটা দেখেছি, 5 মাস পরে সেই প্রাইমারি স্কুলের বাচ্চাদের ব্যবহার, ম্যানার, এটিকেট, তাদের জ্ঞানের প্রতি আগ্রহ, শিক্ষকদের জানার প্রতি আগ্রহ, এই স্কুলের কমিটি একটা আগ্রহ দিয়ে হয়েছে। যেখানে এমন দেখা গেছে একটা কিছু কিছু স্কুলে যেখানে কমিটির সভাপতির আসার দরকার, সেখানে কমিটির সভাপতি সহ এই টিচার অন্য টিচারদের নিয়ে এসেছেন। এটা রিয়েলি স্মল একটা চেঞ্জ, কিন্তু ইম্প্যাক্ট অনেক বড়, এটা আমরা সহজে বুঝতে পারবো না। তো আমাদের আজকের শিক্ষক মহোদয়গণ এখানে এসেছেন, আপনাদেরকে স্যার বলে আমরা সম্বোধন করি। আপনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধা মানুষ, কিন্তু আপনাদের হাতে বিশাল একটা চেঞ্জ করা, সমাজকে পরিবর্তন করার একটা ম্যাজিক ওয়ান, জাদুর একটা কাঠি আছে, কিন্তু এটা দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। কারণ এই বল্লা করোনেশন হয় কালীহাতি থেকে এমন সন্তান তৈরি হয়েছে যারা জাতীয়ভাবে অনেক বিখ্যাত। আপনারা যখন পেরেছেন আগে, এখন না পারার কোনো প্রশ্ন আসে না। ল্যাব এবং কম্পিউটার অ্যাক্সেসরিজের ক্ষেত্রে এমডি স্যার বলেছেন যে সবগুলো স্কুলে যেন এই যে স্মার্ট টেকনোলজিতে ইকুইপ করা হয়। আমরা কিন্তু এটা বদ্ধপরিকর, এবং এটা আমাদের জন্য একটা, আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তিনি চেয়ার, কাবিখা, কাবিচার সবগুলো প্রকল্প কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঘোষণা করেছেন। এর চাইতে বড় একটা পাওয়া কিন্তু আজকের আপনাদের, এর চাইতে বড় উপহার কিন্তু আজকের দিনে আর হতে পারে না। এবং আমরা দেখবো যে স্কুল ভিত্তিতে আমরা যাবো, পরিদর্শন করবো, দেখে যেখানে মনে হবে আমরা স্যারের কাছে প্রস্তাবগুলো পাঠাবো, পাশ হয়ে যাবো, আপনারা কাজ করবেন। কিন্তু সব তো একটা, আপনাদের কাছে মনে একটা, যে উদ্দেশ্যে স্মার্ট টেকনোলজি আমরা দিচ্ছি এটা যেন ব্যবহার হয়। অনেক স্কুলে যে আমি দেখেছি যে ল্যাবে 30 দিন বা 2 মাস বসে নেয়, গোলা করে ল্যাপটপগুলো নষ্ট হয়ে গেছে, এটার দায় কে নেবে? আমার আইসিটি টিচার আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারছে না, এটা দায়ভার কে নেবে? ওই যে সিসেরো, গ্রিক বীর সিসেরোর কথা মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন গ্রিক ভাষায়, আমি বাংলা ভাষায় একটু অনুবাদ করে দিই। তিনি বলেছিলেন যে আপনার অস্ত্রাগার কতটা সমৃদ্ধ এতে কোনো যায় আসে না, যদি না আপনি অস্ত্র ব্যবহারের কৌশল না জানেন। আজ থেকে 2500 বছর আগে বলে যাওয়া একজন ব্যক্তির কথা। তো আমি যদি আপনাকে স্মার্ট টেকনোলজি দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিই, কিন্তু এটা যদি ব্যবহার না থাকে তাহলে কিন্তু আমার আউটপুটটা আসবে না, আমার সন্তানরা এটা শিখতে পারবে না। তো আমরা কথা বলাবো না, অনেকে নামাজ পড়তে পারেনি। আমি শেষ কথা বলি যে আমাদের, আপনাদের ধৈর্য ধরতে হবে। আমাদের রিসোর্স খুব লিমিটেড, এই সম্পর্কে আস্তে 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 আমরা নিজেদেরকে উন্নত করবো। তবে এটাও মনে রাখবেন, আমাদের জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র সেন, সত্যেন বোস, তারা যখন সায়েন্স নিয়ে গবেষণা করেছেন, ডক্টর আকবর আলী খান যখন 1952 সালে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে ইতিহাসের ছাত্র কানাডায় পিএইচডি করেছেন, এখান থেকে 1972 সালে জনাব আব্দুল লতিফ সিদ্দিকী যখন ওই ল করেছেন, এবং 68 সালে তিনি আরেকটা মাস্টার্স করেছেন। এনাদের কিন্তু এই স্মার্ট টেকনোলজি ছিল না কিন্তু তখন কিন্তু তারা কি করেছেন, এটাকে বেশি খাটিয়েছেন। টেকনোলজি আমাদের কখনোই রিপ্লেসমেন্ট না, টেকনোলজি আমাদের সহযোগী একটা অস্ত্র, এটা কখনো আমার মূল অস্ত্র না। আমার কিন্তু ধুলো পড়া বই, গবেষণা, সৃজনশীলতা, এইগুলো কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এই ইনভেস্টমেন্টটা হবে পুরোপুরি মগজে। তো আমাদের সন্তানদেরকে এই জিনিসটা বোঝানোর মূল দায়িত্ব আপনারা যারা আছেন, আপনারা বুঝাবেন যে মোবাইল ফোন কিন্তু আমার 100% সফলতার জিনিস না। এটা মাঝে মাঝে আমার রিসার্চে সহযোগিতা করবে, তথ্য প্রাপ্তিতে সহযোগিতা করবে। হ্যাঁ ঠিক আছে, 1952 সালে লাইব্রেরিতে যে আমার সৈয়দ নজরুল ইসলাম স্যার, তিনি ঘন্টার পর ঘন্টা হাতে লিখতেন এবং দোয়া কলম ছিল, তিনি আমাদেরকে বলেছেন
এখন আপনি 1 মিনিট লাগছেন, 10 সেকেন্ড লাগে একটা প্রিন্ট আউট বের হতে, 10 সেকেন্ড লাগে একটা ফটোকপি বের হতে। এত সুযোগ পাওয়ার পরে যদি আমরা রিসোর্সকে ইউটিলাইজ করতে না পারি, তাহলে ব্যর্থতা কিন্তু আমাদের না, ব্যর্থতা আমাদেরই, ব্যর্থতা টেকনোলজির না। তো এই জায়গাগুলোতে আমাদের চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। চিন্তার বিপ্লব না ঘটালে আমাদের শিক্ষার বিপ্লব ঘটবে না। শেষ কথা বলে শেষ করি, আমাদের যে আমেরিকান ফিলোসফার রাল্ফ ওয়ালডো এমারসন, তিনি একটা কথা বলেছেন, মানুষের চোখ যেহেতু সামনে, তো মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের জাতীয় সংসদ সদস্য স্যারও এই কথা বললেন যে মানুষের পরিবর্তনই পজিটিভ হবে, এবং মানুষ যতদিন বেঁচে থাকবে পজিটিভ বেঁচে তাকে পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তনটা হবে সামনের দিকে, এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার জন্য আমার শিক্ষার মানটা উন্নয়ন হতে হবে। এই মান বলতে আমি প্রতিটা শিক্ষক, প্রতিটা শিক্ষার্থী সে মানসম্মত ভাবে, সুন্দরভাবে যেই ক্লাসে যেই জিনিসটা, সহজভাবে বলি, যেই ক্লাসে যেই জিনিসটা শেখার কথা ওই ক্লাসে যেন সে ওই জিনিসটাই শেখে। অর্থাৎ ক্লাস 5 এর বাচ্চাকে যে ক্লাস 9 এ যেন তাকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র না পড়াতে হয়, তাকে যেন গ্রামারের বেসিক জিনিস শেখাতে না হয়, তাকে যেন এবিসিডি অ্যালফাবেট মুখস্থ করতে না হয়। অর্থাৎ ক্লাস 3 বাচ্চা ক্লাস 3 তে শিখবে। সিম্পল এই ফর্মুলাটা প্রয়োগ করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদের সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক জ্ঞানী মানুষ, আর যেখানে আমাদের একজন বিলগ্ন পণ্ডিত থাকে, তাকে আমি রাজনীতিবিদের চাইতে একজন একাডেমিশিয়ান এবং চিন্তাবিদই বলতে পছন্দ করি। তো তার সঙ্গে এত কথা বলার একটা ধৃষ্টতা, তা আপনাদের সবার প্রতি আমার সালাম এবং আবারও কৃতজ্ঞতা জানি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের সংসদ সদস্য মহোদয় সহ উপস্থিত যারা আছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, সেক্রেটারি মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয়, 2 শিক্ষা অফিসার সহ, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্সিপাল, বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী যারা আছেন, সবার প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানি। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা।